হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 7 হিস্ট্রির আমরা 4 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি, ক্লাস 7-এর। ওকে, এর আগে 3টে প্রশ্নপত্র অলরেডি হয়ে গেছে। যারা দেখোনি প্লেলিস্ট ভিজিট করো, দেখে নিও। রেগুলার পড়া অর্থাৎ লাইন ভিত্তিক পড়া আমি করিয়ে দিয়েছি, প্রতিটা চ্যাপ্টার্সের ধরে ধরে প্রশ্ন উত্তরও করিয়ে দিয়েছি। অবশ্যই দেখবে প্লেলিস্ট থেকে। শুরু করা যাক, ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমে আমাদের কি দিয়েছে, বলছে বন্দে গান ই চিহল গানি কথার অর্থ হলো 40 জন বান্দা, 40 জন দাস, 40 জন রাজা, 40 জন সেনা। কি হবে এটা না, 40 জন বান্দা। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে বাংলার স্বাধীন সুলতানি শাসন শেষ হয় 1500 খ্রিস্টাব্দে, 1530 খ্রিস্টাব্দে, 1538 খ্রিস্টাব্দে নাকি 1540 খ্রিস্টাব্দে? আনসার ইজ 1538 খ্রিস্টাব্দে। নেক্সট পরের প্রশ্ন বলেছে যে সড়ক ই আজম নির্মাণ করেন শেরশাহ, হুমায়ুন, আকবর নাকি ঔরঙ্গজেব? এটা আমরা জানি শেরশাহ করেছিলেন। নেক্সট প্রশ্ন, আকবরনামা রচনা করেন আবুল ফজল আল্লামি, আবুল কাদির বদাউনি নাকি বৈরাম খান নাকি নুসরত শাহ? এটা আবুল ফজল আল্লামি হবে। নেক্সট পরের প্রশ্ন বলেছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 1525, 1538 নাকি 1527? বলো কবে হয়েছিল, কমেন্টস করো, দেন আমি লেখাচ্ছি। আগের দিন এই করতে গিয়ে ভুলে গেছি একটা অ্যান্সার লেখাতে। যাই হোক, এটার অ্যান্সার দাও, বলছি। নেক্সট পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো এক কথায় উত্তর দেওয়ার জন্য দিয়েছে। তো আমাদের কি বলেছে সবার প্রথমের প্রশ্ন, যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা নাম কি? তাহলে এটা কি না, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? খিজির খান। আনসার হবে খান। নেক্সট, আচ্ছা এটার আনসার কি হবে লিখেছো আশা করি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526। নেক্সট পরেরটা বলছে নবরত্ন কাদের বলা হয়? নবরত্নটা অনেকবার বলেছি, 9টা নাম আছে, এটা মনে রাখতে হবে। নবরত্ন কাদের বলা হয়, তো যাই হোক 9টা নাম। এটা কিন্তু 1 নম্বর থাকলে আমাদের লেখার দরকার পড়ে না, তবুও একটু চেষ্টা করবে লিখে দিতে। তাহলে আমরা এভাবে নবরত্ন কাদের বলতে পারি যে মুঘল সম্রাট আকবর রাজসভায় মানে বহু বিশিষ্ট পণ্ডিতরা থাকতেন। এই 9 জন পণ্ডিত বেসিক্যালি থাকতেন। তো 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। ঠিক আছে, এইটুকু বলতে পারি। কি বললাম আমি না, মুঘল সম্রাট আকবর রাজসভায় বহু বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে 9 জন বিখ্যাত পণ্ডিতকে একত্রে নবরত্ন বলা হতো। এইভাবে লিখবে। এটা আমাদের পাঠ্য বইতেই কিন্তু পাবে, আমাদের যে রেগুলার বুকটা আছে ওটাতেই পেয়ে যাবে। মুঘল সাম্রাজ্যে যেতে হবে আমাদের। দেখো মুঘল সাম্রাজ্য এখানে দেখতে পাচ্ছ, এখানে কি রয়েছে, আকবর দরবারে বহু বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। ঠিক আছে, এটা আমরা বলবো, এটা লিখবো। এই 9 জন, এদের মধ্যে একজন ছিলেন বীরবর। বীরবরের বুদ্ধি অনেক অনেক গল্প হয়তো তোমরা পড়েছে, এইসব লাগবে না কিন্তু। ঠিক আছে, এদেরকে নবরত্ন বলা হতো। এটা বললে এবার 9 জন যে পণ্ডিত ছিল তাদেরকে নামটা বলে দিতে হবে। 9 জন পণ্ডিতের নাম কি কি ছিল না, আমি বলে দিচ্ছি একবার। আবুল ফজল ছিল, তিনি ঐতিহাসিক ছিলেন, আবুল ফজল। ঠিক আছে, আরেকজন আমরা কি না, ফৈজি ছিল। ফৈজি কে ছিল না, কবি ছিল। তাছাড়া ছিল মোল্লা দো পেয়াজা ছিল, তিনি উপদেষ্টা ছিলেন। তারপরে বীরবল ছিল, তিনি হাস্যরসিক ছিলেন। তারপরে আব্দুল রহিম খানে খানা, যেটা আমরা বলতাম খানে খানার, তিনি কবি ছিলেন। ওকে, তারপরে টোডারমল ছিল, তিনি অর্থমন্ত্রী ছিল। তানসেন ছিল, তিনি সঙ্গীতজ্ঞ ছিল। ঠিক আছে, ফৈজি কথা তো বললাম। তারপরে ফকির আজিজ উদ্দিন ছিল, তিনি উপদেষ্টা ছিলেন। মানসিংহ ছিল, মেওয়ারে আমরা শুনেওছি মানসিংহের কথা অনেকে। তো মানসিংহ ছিল, তিনি সেনাপতি ছিলেন। তো এই নামগুলো 9 জন ছিল, 9 জনের নাম দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি 9 জনের নাম মনে না থাকে তাহলে সিম্পল লিখবে আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষের মধ্যে 9 জনকে একত্রে নবরত্ন বলা হতো, এদের মধ্যে একজন ছিলেন বীরবল। বাস এতটুকু দিয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, মনে থাকবে। ক্লিয়ার?
নেক্সট, বাট 3 নম্বর দিলে কিন্তু 9 জনের নাম দিতেই হবে। ওকে, নেক্সট আমাদের বলেছে রমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিলেন। আচ্ছা, আগের যে প্রশ্নটা এটা 75 নম্বরে পাতাতে রয়েছে কিন্তু, ঠিক আছে। নেক্সট, তাহলে রমি কৌশল কে কার কাছ থেকে শিখেছিলেন, তাহলে এটা আমরা কি বলতে পারি, রমি কৌশল কে এবং রমি কৌশল কার কাছ থেকে শিখেছিল, তাহলে এই আনসারে আমরা লিখবো এইভাবে, রমি যুদ্ধ কৌশল বাবর, কে বলেছে বাবর কাদের কাছ থেকে, না তুর্কিদের কাছ থেকে, তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন। ওকে, বাবর তুর্কিদের কাছ থেকে শিখেছিলেন। হলো। নেক্সট, নবরত্ন তো বলেই দিলাম। পরের প্রশ্ন আমাদের বলেছে নিচের যে কোনো দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই যে প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া আছে। বলছে মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম লেখো। মোহাম্মদ ঘুরির 2 জন অনুচরের নাম, না নাসির উদ্দিন, কুবাচা, নাসির উদ্দিন কুবাচা একটা। আরেকটা আমরা লিখতে পারি তাজ উদ্দিন ইয়ালদুজ, নাসির উদ্দিন কুবাচা আর তাজ উদ্দিন ইয়ালদুজ, বুর্গের জ লিখলাম এটা। ওকে, এছাড়াও কুতুবউদ্দিন আইবক লিখতে পারবে, তারপরে আরেকটা ছিল বখতিয়ার খলজি হবে, ঠিক আছে, এই দুটোও হবে। ক্লিয়ার। নেক্সট, পরের প্রশ্ন যাব। বলছে সুলতানি ও মোঘল আমলে টাকা পয়সা বা মুদ্রার নাম কি কি ছিল। সুলতানি আর মোঘল আমলে, না দেখো সুলতানি আমলে যে মুদ্রা ছিল সোনার মোহর, ঠিক আছে, তারপরে রূপার টঙ্কা, তামার জিতল, এটা বই থেকে বেসিক্যালি ঠিক হবে, বই থেকে তোমাদের যদি দেখাই এটা ঠিক হবে। দাঁড়াও, টাকাটা 102 নম্বর পাতাতে পাবো। এই যে দেখো, বলেছে সুলতানি আমলে প্রধান মুদ্রা ছিল সোনার মোহর, রূপার টঙ্কা ও তামার জিতল। এই আমলের শেষ দিকে উত্তর ভারতে, এইগুলো লাগবে না, এই জিতল এতটাই চলবে, ঠিক আছে। নেক্সট, পরে আমরা লিখতে পারবো এদিকে মুঘল আমলের মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। এই যুগের প্রধান মুদ্রা ছিল রূপো দিয়ে তৈরি রূপায়া। এই এতটা পর্যন্ত লিখলেই হবে, এখান থেকে এতটা, আর এখান থেকে আমাদের এই জিতল এতটা লিখলেই হবে, ঠিক আছে। এটা আমরা আমাদের পাঠ্য বইতে পাবে, 102 নম্বর পাতা। নেক্সট, পরের প্রশ্ন, নিচের প্রশ্ন যে কোনো দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের দিয়েছে। সবার প্রথমে দিয়েছে আমাদের একটা টিকা, টিকাতে আমাদের দিয়েছে একডালা দুর্গ। আচ্ছা, একডালা দুর্গ, না তা এদিকে পাবো আমরা, দিল্লি সুলতানিতে পাবো একডালা দুর্গটা। দেখো এখানটা দেখতে পাচ্ছ 61 নম্বর পাতাতে। ওকে, এটা হচ্ছে একডালা দুর্গ, দেখতে পাচ্ছ, দুর্ভেদ্য একডালা দুর্গ। এটাকে লিখে দেবে। ওকে, এটা লিখে দেবে, তাহলেই হবে। পাট্টা আর কবুলিয়ত, না দেখো পাট্টা দেখতে পাচ্ছ এখানটা। ওকে, শেরশাহ কৃষকরা পাট্টা দিতেন। পাট্টা কৃষকদের নাম, জমিতে কৃষকদের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। হয়ে গেল পাট্টা কি জানলে। তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত। হয়ে গেল পাট্টা আর কবুলিয়ত, এখান থেকে এতটুকু। ওকে,
নেক্সট পরেরটা আমাদের বলেছে সিজদা ও পাইবাস বলতে কি বোঝো না? সিজদা আর পাইবাস এটা আগের দিকে পাবো। সিজদা পাইবাস দিল্লি সুলতানিতেই তো পাওয়ার কথা আমাদের সিজদা আর পাইবাসটা। দেখো এখানে অলরেডি আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে পড়ানোর সময় দাগ দিয়ে দিয়েছিলাম। সিজদা আর পাইবাস দেখতে পাচ্ছ, এটা লিখে দেবে। ওকে, পেজ নম্বর 47। নেক্সট পরেরটা দিয়েছে আকবরের রাজস্ব ব্যবস্থা। আচ্ছা, আকবরের রাজস্ব ব্যবস্থা, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আকবরের রাজস্ব ব্যবস্থা, চলে যাব আকবরের রাজস্ব ব্যবস্থা না, মুঘল সাম্রাজ্য এসে গেছি। রাজশক্তি না, এটা নয়, দাক্ষিণাত্য ঘটনা, রাজস্ব ব্যবস্থা, আকবরের রাজস্ব ব্যবস্থা। ঠিক আছে, এটাকে আকবরের রাজস্ব ব্যবস্থা আমাদের হাইলাইট। ভারতবর্ষে কৃষি নির্ভর ছিল, এখান থেকে একটু দিতে হবে। ওকে, তাই ভালোভাবে শাসন চালাতে হলে ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণের প্রয়োজন ছিল, এখান থেকে একটুখানি আমাদেরকে দিতে হবে। এবার রাজস্ব ব্যবস্থাটা অলরেডি আমি লিখিয়ে দিয়েছি, সেটা দেখবে। এছাড়াও বড় প্রশ্ন যখন আমি লেখাবো তখন আমি দেবো, এটা রাজস্ব ব্যবস্থা লিখতে লাগবে। ঠিক আছে, হয়ে গেল রাজস্ব ব্যবস্থা। নেক্সট পরেরটা বলেছে নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার। এই প্রশ্নের উত্তরটা আলাউদ্দিন খলজির কাছে পাবো, বাট এটা ভালো করে লেখাতে হবে। এই আনসারটা আমি লিখিয়ে দেবো তোমাদের। ওকে, এরপরের যে প্রশ্ন উত্তর বড় ভিডিও আসবে তার মধ্যে থাকবে শেরশাহ শাসন ব্যবস্থা। শেরশাহ শাসন ব্যবস্থা তো সবাই জানো, এটা আসবেই পরীক্ষায়। শেরশাহ শাসন ব্যবস্থাটা করাও আছে, এদিকটাই পাবো আমরা। শেরশাহ না, শেরশাহের সংস্কার। ঠিক আছে, শেরশাহ, এটা আমরা লিখবো, শেরশাহের শাসন ব্যবস্থাতে এটা দেব। ওকে, এছাড়াও শাসন ব্যবস্থাটা আমি লিখিয়ে দেবো, সেটা দেখে নেবে। ঠিক আছে, হলো ক্লিয়ার? তাহলে এই প্রশ্নগুলো পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যে প্রশ্ন কয়েকটা বাকি থাকবে সেগুলো সব বড় ভিডিও একটার মধ্যে সব আমি কভার করে দেবো। প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে। অলরেডি আমি বড় প্রশ্ন লিখিয়ে দিয়েছি, তার মধ্যে প্রচুর প্রশ্ন পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। এখনের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।